হ্যালো, নমস্কার বন্ধুরা। ক্রিয়েটিভ অনুপম পেজে আজকে সকলকে স্বাগত জানাই। ক্রিয়েটিভ অনুপম পেজে আমি অনুপম। তো যারা এই পেজে আছেন, দেখছেন, সকলকে বলবো ভালো লাগলে একটু ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে বিশেষ করে যার সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দেবো, সেই মানুষটা সম্বন্ধে কিছু, তাকে পরিচয় করিয়ে দেওয়ার আগে তার সম্বন্ধে কিছু বলা যাক। তো আপনারা হয়তো সেই মানুষটাকে বিভিন্ন চ্যানেলে দেখেছেন। তো এখন আমি ওনাকে আমার আমার পেজে ওনার সাথে একটু সাক্ষাৎ করিয়ে দিই। দর্শকদের, আমার পেজে যারা আছো সকলকে বলবো যে ওনার সাথে আপনাদের একটু সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। তো আজ তার সম্বন্ধে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আগে তার সম্বন্ধে কিছু বলি। আজ তিনি মানুষের সাথে, মানুষের পাশে থেকে এসেছেন, বারে বারে থেকে এসেছেন বিভিন্ন প্রতিবন্ধকতার সাথেও। প্রতিবন্ধকতা বলতে আমি যেটা বলতে যাচ্ছি, তিনি নিজে প্রতিবন্ধী একজন মানুষ। তিনি প্রতিবন্ধী মানুষ হয়েও তার মনের ইচ্ছা শক্তিকে বিশেষভাবে কাজে লাগিয়ে তিনি কিন্তু আজকে দিনের পর দিন এগিয়ে চলেছেন। বিভিন্ন ক্রিয়াকলাপ তিনি করে চলেছেন। তো সেই মানুষটা আর কেউ নয়, আমাদের অতি প্রিয় প্রবীর বাবু। তো প্রবীর বাবুর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। প্রবীর বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই পেজে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রবীর বাবুকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পেজে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা হয়তো ওনাকে আপনারা দেখে থাকবেন। তো প্রবীর বাবু, আপনার সাথে কিছু কথা একটু বলে নেব। আপনার, আমাদের দর্শকদের জানা, হয়তো আপনাকে অনেকে চেনে, আবার অনেকে হয়তো চেনে না। ঠিক আছে, তো সেই যারা চেনে না তাদের অজানাটা, সেই অজানা জিনিসগুলো একটু জানিয়ে দেওয়ার জন্য আমার যে যারা পেজে যারা আছে বা পেজ দেখছে বা ফলো করছে তাদেরকে একটু বলবো যে তারা এই সাক্ষাৎকারটা একটু বিশেষ করে দেখুন। তো প্রথমে একটু স্যার আপনাকে একটা কোশ্চেন করতে চাই, যেটা হচ্ছে যে স্যার আপনার বাড়িটা যদি একটু বলেন ঠিক কোথায়? আমার বাড়ি হচ্ছে গোঘাট একটু থানা। জোরে বলবেন, হ্যাঁ, শুনতে পাওয়া যায় যাতে। আমার বাড়ি হচ্ছে গোঘাট থানা এলাকার মিরগা গ্রামে আমার বাড়ি। আচ্ছা, তো এইখানে স্যার আপনার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আছে, মাকে নিয়ে থাকি, আমার বিধবা মা, ওনাকে নিয়ে থাকি, এবং বৌদি। আমরা 4-5 ভাই, 4 ভাই আলাদা। আমি মাকে নিয়ে থাকি মাটির ঘরে। আচ্ছা আচ্ছা। আর স্যার আপনি যদি আপনার পড়াশোনা সম্বন্ধে একটু বলেন। আপনি এই যে আপনি শারীরিক প্রতিবন্ধী, ঠিক আছে, যে প্রতিবন্ধী হয়েও আপনি পড়াশোনার জগতে আস্তে আস্তে এগিয়ে গেছেন, কিভাবে করেছেন যদি একটু বলেন। হ্যাঁ, পড়ার ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বুঝেছি যে শিক্ষা যদি দেওয়া যায়, শিক্ষার মধ্যে সব কিছু আছে। মাস্টার তৈরি করা যাবে, ডাক্তার তৈরি করা যাবে, সব রকম শুনতে পাওয়া যাচ্ছে না? এখন আমি শিক্ষার মধ্যে শুনতে পাওয়া যাচ্ছে? আসি যে যদি ছেলেদেরকে যদি উপযুক্ত হয়ে শিক্ষা দিতে পারি, তাহলে তারা একদিন ঠিক জায়গায় এসে বলুন। হ্যাঁ, তারা তাহলে একটা জায়গায় এসে পৌঁছাবে। এবং যে শিক্ষা যদি দেওয়া যায়, তাহলে শিক্ষায় তাদের একটা উন্মুক্ত হবে, এবং তারা শিক্ষার জগৎটা, মানুষ ভালো খারাপ বা কোনটা ভালো কাজ খারাপ কাজ এটা বুঝতে পারবে। তার জন্য আমি দেখি শিক্ষাটাকে আমাকে ধরতে হবে আগে। সেই শিক্ষাটার জন্য আমি এই জায়গায় এসেছি। হ্যাঁ, দর্শক বন্ধুদের বলবো আপনারা একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা, কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমি তো লাইভ করছি, বুঝতে পারছি না। দর্শক বন্ধুদের বলবো যারা দেখছেন, এই পেজ ফলো করছেন, তারা একটু জানিয়ে দেবেন যে শোনা যাচ্ছে কিনা। তো এবারে পরের প্রশ্নটা একটু স্যার আপনাকে করব। তো আপনি যে এই যে স্কুলের সাথে যুক্ত আছেন, কতদিন ধরে প্রায় যুক্ত আছেন? হ্যাঁ, এটা আমি 1998 সাল থেকে যুক্ত আছি। আমার ছোট থেকে, মানে আমার যখন মোটামুটি জ্ঞান হয়, মায়ের কোলে চেপে মামা বাড়ি যায়, দেখি না আমাদের মতন ছেলেরা রাস্তায় বা বাসে যেন ভিক্ষা করছে। তখন আমি ভাবছি কি, তাহলে আমাদের জীবনটা এরকমই। তখন যখন আমি বুঝতে পারি যে এরকম, তারপর থেকে আমি মামা বাড়ি আর যাই না। তখন বুঝতে পারি তাহলে আমাকেও যদি একদিন কোনো ছেড়ে দেয়, তো
তখন আমার খুব কষ্ট হয়। তখন আমি নিজেকে আস্তে আস্তে পড়াশোনার মধ্যে নিজেকে আগে তৈরি করি। আমি জানি নিজেকে আগে তৈরি করলে তবে আমি উপদেশ দিতে পারবো মানুষকে বা করতে পারবো। দিয়ে অনেক বহু কষ্টেই হাতে পায়ে যে কোনো দিন ঘাস ছাড়ে না, কখনো পড়ে যেতাম, বুকে যেত, দাড়ি কেটে গেছে, অনেক সময় দুল মানে তখন মরম রাস্তা ছিল, ঠুকে যেতুম, মানে এই হাতে রক্ত ঝরে পড়তো এবং রাস্তায় বৃষ্টি নামতে এ করতো, সবাই ছুটে চলে যেত, আমি আমার গতিতে আস্তে আস্তে আসতাম যেতুন। এইভাবে আস্তে আস্তে আমি উচ্চ মাধ্যমিক পাস করি। পাস করার পর আমার খুব মনের ইচ্ছা যে আমি একটা শিক্ষক হবো। আচ্ছা। কিন্তু শিক্ষক হতে গেলে তো ট্যালেন্ট চাই, তারা ঠিক আছে, কিন্তু তেমন আমার যোগ্যতা নেই, বিদ্যা বুদ্ধি খুব কম। কোনো সিম্পল পাস করেছি, করে কিন্তু আমি আমার কিন্তু বিরাট অদম্য ইচ্ছা যে আমি শিক্ষক একটা হবো। আচ্ছা। কিন্তু আমি আমার বন্ধুকে নিয়ে মাঝে মাঝে ওই স্কুলে, প্রাইমারি স্কুল, হাই স্কুলে যে দূর থেকে বিভিন্ন গ্রামে গ্রামে আমি যে দূর থেকে দেখতাম যে ছেলেরা এত ছোটাছুটি করছে, এত ইয়ে করছে, শিক্ষকগুলো ইয়ে করছে, আমি যদি কোনোদিন হতে পারি, এই জায়গাটায় যদি আসতে পারি। কিন্তু বলার পরেও মনে হয় যে আমার তো ঠিক পরীক্ষা করে দিয়ে তো এরকম ভাবে তো পারবো নি, তখন কিন্তু আমি সে চালিয়ে যাচ্ছি। দেওয়ার পর কোনো কারণে আমাদের গ্রামের চাঁদরা প্রাথমিক বিদ্যালয়ে একজন বয়স্ক শিক্ষক ছিলেন, এবং থাকার পর গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি বা ভিসি বলে একটা কমিটি ছিল, উনি বললেন যে তাহলে প্রবৃত্তি, তাহলে একদিন যাবি, তাহলে আমাদের স্কুলে যদি শিক্ষা দিস তাহলে তো খুব ভালো হয়। আমি হ্যাঁ যাবো, আজই যাবো। বলছে না আজই নয়, আমরা এটা তাহলে একটু আলোচনা করে নিই, করে অর্থের ব্যাপার, না অর্থ লাগবে না, শুধু একটু অনুমতি দাও না। দেওয়ার পর প্রায় 1 বছরের মতো গাড়ি পাইনি, 1 থেকে 1.5 কিলোমিটার আমি হাতে পাই যেতাম স্কুল। কারো যে দয়া হতো সাইকেলে যাবো, আর আমার ছোট থেকেই কেউ দেবে, কেউ করবে, এটা আমার একদম না, আমি নিজে করব, সব কিছু নিজে করব। তাহলে এই তখন লিয়াতে তারপর মিলনকান্তি স্মরণে আমাকে রবীন্দ্র ভবন একটি গাড়ি দেয়। গাড়ির পর থেকে এবার আমি আরও শিক্ষাটাকে চালিয়ে যেতে পারছি। দিয়ে এবার যাওয়ার পর কিছুদিন যাওয়ার পর আমি যখন হাতে পায়ে যাই, কিছুদিন যাওয়ার পর এবারে বাচ্চা ছেলেরা আমাকে দেখে কেঁদে, মানে মানে ভয়ে পালিয়ে যাচ্ছে, আমার চলনটা তো এরকম। তখন খুব কষ্ট হতো মনটা, যে আমি আবার কি তাহলে এই যে কাজ পেয়েও কি তাহলে আবার ছাড়া যাবে। ধরুন ছেলেরা যদি না আসে, ছেলেরা যদি ভয় খায়, আমাকে সেই জায়গায় রাখবে না, রাখবে না, তাহলে আমি আবার সরে চলে আসবো। তখন আমি দেখলু কিছু বাণী বই পড়তে লাগলো, বিবেকানন্দ বাইরে সব বই পড়ে যে ভালোবাসাতে সব জয় করা যায়। তাহলে দেখি আমি ভালোবাসা দিই, তাহলে ওনাদের আগে, মানে ওরা আসার আগে আমি কিন্তু স্কুল চলে যাই। সেই স্কুলে যে আস্তে আস্তে ছেলেদিকে আমি ভালোবেসে তাদেরকে আমি আপন করে নিয়েছি। এখন আমার কোনো অসুবিধা নেই, আমি এখন খুব খুশি, মানে এত খুশি। আর আমাকে আমার ছাত্র হচ্ছে আমার উঠে দাঁড়ানোর শক্তি, মা হচ্ছে আমার অনুপ্রেরণা যোগায়। স্যার, এই যে স্কুল থেকে আপনি কিছু নেন না বা পান না, এটা তো শুনে এসেছি আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, আমরা দেখে এসেছি। স্যার, স্কুল থেকে কিছু আপনাকে বেয়ার করে না বা সরকার থেকে কিছু বেয়ার করে না? না বেয়ার করে না কোনো, আমি এতে আমার কোনো দুঃখও নেই, এতে আমি খুব খুশি। এতে আমি বিরাট প্রথম আমার বিরাট কষ্ট হতো যে ওরা যখন মাইনে নিয়ে কথা বলতো, বা অন্যান্য মাস্টার যখন স্যালারি আনতে যাবো, স্যালারি জানতো না, স্যালারি কি জিনিস সেটাও জানতো না। যে ওরা সেটা আস্তে আস্তে বুঝতে পারতো যে স্যালারি আনতে যাচ্ছে, তাহলে স্যালারি মানে তাহলে বলে একটা মাইনের ব্যাপার। তখন কিছু বছর 5-6 একটু কষ্ট হচ্ছিল। তখন দেখছি তখন দেখছি আমার অভিভাবক অভিভাবিকারা, ওনারা ওই যারা সরকারিভাবে তারা নিয়োগ হয়েছে, তাদের চেয়ে আমাকে বিরাট এক্সপেক্ট করছে, এবং বিশাল ছাত্রছাত্রী, গার্জেন এবং প্রত্যেকে ইয়ে করছে। এবং এখনো পর্যন্ত আপনারা যদি স্কুলে হঠাৎ, মানে আমি তো অনেক কিছুই বাড়ি বলতে পারি না, কিন্তু এখনো যদি যান, আমি বাথরুমে গেলে আমার বাথরুমে কভার দিতে হবে না স্যার, আমি টিপে ধরছি আমরা দরজাটা, আবার হলে লেবার হয়ে গেছে ছাড়ে তবে তারা খুলবে। এবং আমি স্কুলে কোনো খাবার খাই না, আমার বাড়ি থেকে খাবার যায় প্রতিদিন। আমি ভেবেছি বলতে এটা 2-4 দিন আনতে যাবে, কিন্তু এখন যা পরিস্থিতি তারা মারপিট করে, স্যার আমাকে আবার আজকে পাঠাবেন, কিন্তু আবার থালাটা ধোয়ার জন্য, একদম যেটা রিয়েলি বলছি একদম, যে থালাটা ধোয়ার জন্য প্রথম হয়েছে দিন কত ধোবে বোধহয়, আবার কাউকে ডাকতে হবে, সেই থালা ধোয়ার জন্য তাদের একটা মানে কম্পিটিশন, স্যার আমাকে বলবেন, আমি কিন্তু থালাটা ধোবো আপনার। এই যে মানে বিশাল বিশাল খুশিতে আছি। এবং দেখলু যে তাহলে অনেকে বলে যে ছেলের মতন, সোনার মতো, কিন্তু সোনা তো নয়, ছেলের মতো বলি, ছেলে তো নয়, কিন্তু মাসারাদা বলে যে জগৎকে আপনার করতে ছিল। আমি কিন্তু ছোট থেকেই এই যে ভাষাগুলো, যে মহাপুরুষ ওদিকে কেন বলছে, কেন ওদিকে মহাপুরুষ বলছে, তাহলে ওরা আমার মতনই তো মানুষ, তাহলে কেন বলছে, তারা কি এমন কাজ করে তাদের জীবনে। আমার এখন জীবনী বই আছে, আমি ছোট ছোট বই তাদেরকে পড়ি, তারা কিভাবে করছে। মোহাম্মদ মহসিনের বই পড়ি, যে উনি নাকি খেতে বসার আগে গ্রামটা ঘুরে দেখতো, এখন সেই কাজটা এখন একটু নেমেছি। আর এখন কিছুদিন এই বিগত কয়েক বছর পরিবেশ অবলুপ্তির পথে চলে যাচ্ছে, নিশ্চয়ই আমাদের ভাদুর মধ্যে গেলে দেখতে পাবেন
আমি গাছ লাগাচ্ছি। আবার কিছুদিনের মধ্যেই হেঁকে দিয়ে গেছে যে গাছ একটু রাস্তা বাড়ানো হবে, ওইটা অফ করে দিচ্ছি। করে এখন যেগুলো পতিতগুলো পড়ে আছে, এই কালকে পরশু একটা প্রোগ্রাম করে নেবো একটা আমাদের বাজিও হাই স্কুলের হেডমাস্টারের সঙ্গে, যে স্যার আমি আপনাদের স্কুলে গাছ লাগাবো, একটু যদি এই জায়গাগুলো দেন। বলছে ঠিক আছে, আমি জায়গা দেবো, কোনো অসুবিধা। এখন আমাকে দিন কত একটু আমাকে টোটো ভাড়া দিয়ে একটু গাড়ি একটু নিয়ে যেতে হবে, নিজে আমি তারপর আস্তে আস্তে আমি নিজেকে এ করে গাছ লাগানোর গর্ত খোলা শুরু হয়ে গেছে। আর আগের রবিবারে যে গেল, এই যে রবিবার, তার আগের রবিবারে আমি সন্তোষপুরে ওদের কি ক্লাবটারে মিলন সংঘ ক্লাবে 700 গাছ লাগিয়ে এবং গাছ টাছ সব দিয়ে তাদেরকে আমি সুন্দর এইভাবে পরিবেশটা তো একটু লক্ষ্য হ্যাঁ, দিয়েছি। পরিবেশ তো এখন কি আর বলবো, হ্যাঁ আর একটু বলি, মানে এবার ধরো আমি প্রাইমারি স্টেজটা তাদেরকে করে দিচ্ছি। দেখছি প্রাইমারি স্টেজে হওয়ার পর থেকে সব গরিব দুঃখী ছেলেরা আছে, তারা কিন্তু আর যেগুলো 11-12 পড়ছে তারা কিন্তু আর পড়তে পারছে না। আবার আমি বিগত কয়েক বছর আমি আরামবাগের শিক্ষক, প্রত্যেকটা শিক্ষকের কাছে যাচ্ছি, যে তাদেরকে বলছি এটা আমার ছেলে হয়, এটা আমার মেয়ে হয়, এরকম বলে বলে তাদেরকে ঢোকাচ্ছি। ঢোকানোর পর তাদেরকে যখন মাইনে দিতে হয় তাদেরকে বলছি তো অবশ্যই এটা এই ব্যাপার, আমি সত্যটা বলিনি তখন। আমি জানতে স্যার অসুবিধা হলে আমি বলবো যে অসুবিধা হলে আরামবাগে অনেক ভালো ভালো স্যারেরা আছে যারা এই রকম কর্মকলাপের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। অসুবিধা হলে হ্যাঁ আমি অবশ্যই বলবো, আপনার যদি আমার ফোন নাম্বার আপনার কাছে থাকলো, যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, যারা যারা ধরুন আমাদের আরামবাগে এখন অনেক ধরনের অনেক কিছু করেছে, যে যারা পড়াশোনা করতে পারছে না, ঠিক আছে, তারা তাদের জন্য একটা অনেক অনেক মানে আমাদের টিউটোরিয়াল হোমও করেছে, অনেক ধরনের জিনিস করেছে, হ্যাঁ এগুলো করেছে, আপনাকে আমি খবর দিয়ে দেবো। তো স্যার আমি পরবর্তী প্রশ্নে আসছি। তো আপনারা দেখছেন এখন আরেকটু আমি গাড়িতে যখন যাই, এখন এই গাড়িটা পেয়েছি, আর গাড়ি যাচ্ছি যখন দেখছি মা, বয়স্ক মায়েরা কাঁদছে, ঠিক আমার তো কি ব্যাপার কাঁদছে কেন, ধরো পুরো তো ডানা যায় না তাদের, সে কি ব্যাপার। তবে দেখছি কি বলছে তুই কাপড়টা কিনে দে, বলছে তুই দে, আমি পারবো না পারবো দিয়ে আমিও আজকে প্রায় 15 বছর ভিক্ষাও করতে যেতে হয় মাঝে মাঝে আমাকে, আমি ওটা গোপনে আমি রেখেছি। তো ভিক্ষা বলতে যে একবারে আমি সচরাচর বেরোয়নি, আমি ধরুন শিক্ষক তো এখন প্রচুর শিক্ষকের সঙ্গে পরিচিত হয়ে গেছি, তাদের কাছে যাই। এখন তাদেরকে ওই একটা আমাদের নির্দিষ্ট বাড়িতে পুজো হয়, ওই পুজোর দিন আমি ওই দুস্থ মানুষদের গাড়ি করে এনে তাদেরকে আমি পোশাক এবং যেমন পারি ইয়ে করি, আমি এইভাবেই চলছে। তো স্যার ভালো লাগছে আপনার কথা শুনে। তো ক্রিয়েটিভ অনুপম পেজ থেকে আমি অনুপম, আপনারা দেখছেন ক্রিয়েটিভ অনুপম পেজ, সঙ্গে থাকুন। এখন আপনারা লাইভ দেখছেন প্রবীর বাবুর সাথে, যিনি প্রতিবন্ধী হয়েও তার প্রতিবন্ধকতা তাকে দাঁড় করিয়ে রাখতে পারেনি। তিনি দিনের পর দিন এগিয়ে চলছেন। তিনি চাতরা হাই স্কুলের চাতরা প্রাইমারি স্কুলের উনি শিক্ষকতা করেন, কোনো কিছু পারিশ্রমিক ছাড়া। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এই আলোচনার মধ্যে আছি। তো এখন পরের প্রশ্ন একটু স্যারকে বলবো। তো স্যার পরের প্রশ্নটা একটু করি আপনাকে। আপনি স্কুলের জন্য এই যে কি কি করেন, ছাত্রছাত্রীদের সাথে তো সবসময় থাকেন আমি দেখেছি, তো স্কুলের জন্য আপনি এই যে গাছ ফাছ লাগান, এগুলো কি নিজের থেকেই লাগান নাকি স্কুল থেকে গাছগুলো দেওয়া? না না না, আমি নিজের থেকে, এটা আমার পছন্দ, এটা আমার খুব ভালো লাগে। গাছ একটি প্রাণ, এবং গাছকে আমি কেউ না সারা দিলে গাছ আমাকে সারা দেয়, এবং খুব বিশাল বিশাল ভালো লাগে। এবং আমি মিড ডে মিলের কিছু হয়তো অল্প কিছু পয়সা দেয়, আমি একটা কাটাখানের জমি মতো আছে, সেটা আমি 9টার মধ্যে চলে যায়, যে দেখাতে সেটা কুড়ে। এখন আমার বেগুন হচ্ছে, বেগুন, তারপর লাউ আছে, পুঁই শাক আছে, এরকম বিভিন্ন শাকসবজি কিছু প্রায় 5-7 দিন যদি করে দিতে পারি, এরকম ভাবে একটা মনের মধ্যে স্যারেরা বলে তুমি নিয়ে যাও, আমি না না আমার লাগবে না, আমার তো ছেলে, এগুলো আমার, এরা খেলি আমি খুব খুশি। মানে স্কুলের খাবারটা ওই স্কুলেই তৈরি হয়, এবং ওখানে মোটামুটি মিড ডে মিলের যে খাবার হয় আর কি, ঘাস পাতা লত পাতা যেগুলো থাকে তার জন্য ডোব করা আছে, সেই ডোবে কম্পোস্ট সারটা তৈরি করা হয়, সার তৈরি করে আমি সেগুলোকে বেশি প্রয়োগ করি। আমি ওই সারটা পছন্দ করি না, ওই যে ওই কি রাসায়নিক সারটা, হ্যাঁ ওই সারটা আমি খুব করে। এবং আমার ছেলেটা আমার ছেলের মতো নয়, আমারই ছেলে। এবার সেইভাবে আমি বাথরুম থেকে একদম পায়খানা পরিষ্কার করি, প্যানে ওরা বাচ্চা মাঝে মাঝে ওই প্যান্টটা যেটা পায়খানা করে আমি নিজের হাতে একদম পরিষ্কার করি। আপনাদের প্রয়োজন হলে হঠাৎ আসবেন। আর জুতো সাজিয়ে রাখি, আমি এগুলো ছোট থেকে আমি পছন্দ করি, সাজানো গোছানো। আমরা লাইভ দেখেছি, আমরা দেখেছিলাম আমাদের
বিভিন্ন চ্যানেলে দেখেছিলাম, তাই চ্যানেলে দেখেছিলাম যে কি ভাবে কিরকম ভাবে আপনি ইয়ে করেন। যাই আর আমার কেউ প্রতিবন্ধী বলে এটা আমি খুব কষ্ট পাই, কারণ প্রতিবন্ধী তো নয়। হ্যাঁ, কেন আমার মনের ইচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওটা একদম ভীষণভাবে। স্বামীজি বলেছেন জীবনটা থুতুর মতো ফেলে দিচ্ছ, একদম। জীবনটা কদিনের জন্য এসেছি। আমার একদমই এরকম। স্যার। হ্যাঁ, তো এবারে আর একটা কথা, আরেকটু এগিয়ে যাব স্যার। সেরা সময়, এই যে এতদিন আপনি স্কুলে কাটাচ্ছেন, এই যে সেরা সময় এতদিনে স্কুলে কোনো একটা সময়, সেরা সময় আপনার যদি একটু বলেন। এই স্কুলে এতদিন কাটিয়েছেন বা কাটাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। এতদিন যে কাটিয়েছেন, স্কুলের একটা সেরা সময় আপনি যদি তুলে ধরেন। স্কুলের সেরা সময়, হ্যাঁ, আপনি কোন সময় একটা সেরা সময় কাটিয়েছেন যে আপনার কোন রকম ভাবে ভীষণ আনন্দ হয়েছে বা খুব ভালো লেগেছে, এরকম একটা সেরা হ্যাঁ, হ্যাঁ, সময়। হ্যাঁ, সেরকম মানে এই প্রায় 6-7 মাস হলো আমার একটি ছেলে প্রফেসর হয়েছে, বাহ, এবং 6টা থেকে 7টা ছেলে প্রাইমারি চাকরি করছে। বাহ। ওই সময়টা আমার খুব ভালো লাগে, মানে আবার যারা মানে তখন জল- আপনাকে জানিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবং খুব জানিয়েছে, বাহ। এবং ওনারা বিশাল, তার নামও বলে প্রসেনজিৎ পাল, তিনি আমার কাছে ছোট থেকে মানুষ হয়েছে, এবং 750 নাম্বার পেয়েছিলেন মাধ্যমিকে। আচ্ছা, হ্যাঁ, উনি এই প্রফেসর কিছুদিনের মধ্যে হয়েছে, আমি খুব খুশি, এবং আমাকে প্রণাম করতে হয়েছে মিষ্টি একটা বড় প্যাকেট নিয়ে। বাহ, আমি খুব ভালো। বিশাল ওই দিনটা আমার বিরাট, মানে চোখে একদম জল বেরিয়ে গেল সেই মুহূর্তে। আমি বিশাল বিশাল খুশি। খুব ভালো আর স্যার। আমার ছোট থেকে ইচ্ছা যে আমি বট গাছ বড় বড় করতে পারি, ছায়া দেবেই। আমি প্রত্যেককে একদম। বলি যে ছায়া যেন পা, আমি চলে গেলে যেন ছায়া দিই, একদম। প্রত্যেকটা মানুষ যেন তারা ইয়ে করে। এইভাবেই আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি মোটামুটি। স্যার, এইভাবে আপনি কতদিন স্কুলে আরো থাকতে চান? আমি চাইছি ওই মহাভারতে একটা আছে না যে আমার আমার ইচ্ছা মরণ, হ্যাঁ। সেই ইচ্ছা মরণ আমৃত্যু পর্যন্ত আমি স্কুলে হ্যাঁ, থাকতে আমি চাই। আমৃত্যু মৃত্যু, মানে আমি যতদিন দুটো হাত ঘষে ঘষে হলো হ্যাঁ। আমি স্কুলে যাব। আমি স্কুলেতেই আমার, আমি ঠাকুরকে জানাচ্ছি ঈশ্বর আছে একজন, আমার একটা বিরাট ইয়ে, আমার ইচ্ছা আছে যেন ওদের মধ্যে থেকে যেন চলে যেতে পারি। আমি এইরকম ভাবে যেতে চাইছি আর কি। প্রায় আপনারা দেখছেন ক্রিয়েটিভ অনুপম পেজের, সবাই চোখ রাখছেন। এতক্ষণ আমরা আছি প্রবীর বাবুর সাথে, যিনি প্রতিবন্ধকতার সাথেও তিনি কিন্তু দিনের পর দিন এগিয়ে চলেছেন, এবং বিভিন্ন ক্রিয়াকলাপের সাথে উনি যুক্ত। শুধু স্কুল নয়, উনি বিভিন্ন ধরনের কাজ করে চলেছেন, বৃক্ষরোপণ করে চলেছেন, কখনো মানুষের সেবাতে যুক্ত। তো এই রকম একটি মানুষ আমাদের চাতরা প্রাইমারি স্কুলের একজন টিচার, প্রবীর বাবু। তো লাস্ট প্রশ্ন স্যার আপনাকে একটা করতে চাই। তো আপনার অপূর্ণ কিছু ইচ্ছা, হ্যাঁ, যেগুলো এখনো পূর্ণ হয়নি, বা সেরকম যদি কিছু থেকে থাকে আপনি যদি বলেন। আচ্ছা, শেষ প্রশ্ন স্যার এটা আপনার কাছে। আমার একটা অদম্য ইচ্ছা হচ্ছে এই যে দুস্থ অসহায় মানুষরা রোগের মানে চিকিৎসার অভাবে তারা মারা যাচ্ছে। আমি একটা ছাত্রকে আমি মনে মনে তাকে রেখেছি, তাকে ডাক্তার করার আমার খুব ইচ্ছা। তাতে যদি আমার জীবনটা যদি মানে শরীরটাও যদি চলে যায় তাতেও আমি তাকে আমি ছাড়বো। মানুষ, যেই যে মানুষ দাঁড়িয়ে আছে, ডাক্তার কোনো ইয়েই নাই, তারা একটা ইয়েভাবে আছে, আমি তখন দেখছি যে অনেক রুগী বা ইয়েতে মারা যাচ্ছে। আমার একটা ইচ্ছা, একটা ডাক্তার আমি করতে চাই, এবং আর চাই যে আমার ছাত্ররা যেমন একটা একটা, আমি এদিকে প্রত্যেকটা বলে যাই যাব, এবং যাবার আগেও আমি বলছি যে তোমরা এমন একটা মাস্টারমশাই হবে এবং এমন একটা জায়গায় যাবে যে টাকার বিনিময় নয়, প্রত্যেকটা ছাত্ররা তোমাদের কাছ থেকে, তোমরা একজন কেউ এখানে প্রত্যেকটা ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, এখানে কেউ মানে কমতি নয়, সব ফার্স্ট সেকেন্ড থার্ড ছাত্র এখানে আছে। আমি বলেছি যে তোমাদের জন্য যা কিছু লাগবে, এখন বিভিন্ন জায়গায় এখন চলে যাচ্ছি, তারপর বিশেষ করে এই TV9 চ্যানেল। স্যার, এই যে আপনার এখানে কোন কোন ক্লাসের স্টুডেন্টরা পড়ে? আমার ক্লাসে টিউশন পড়ে, আমি পড়াই 6 পর্যন্ত। আচ্ছা। এছাড়া 6 পর্যন্ত হওয়ার পর ছেলেটা একটু পথে চলে যাচ্ছে বলে আমি তাদের মাস্টারগুলো রেখে এখন মাধ্যমিক স্টেজ পর্যন্ত এখানে রেখেছি। আচ্ছা। রাখার পর এবার আমি আরামবাগে যাই, যে যা আমি নিজে যাব, গার্জেনকে আমি নিয়ে যাবো, নিয়ে যাইনি, আমি আমার মেয়ে ছেলে বলে তাদেরকে আমি টোটোই করে নিয়ে যাই, নিজে তাদের গার্জেনের সঙ্গে কথা, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলি, তাদেরকে আমি কন্ট্রোলিং করি, তাদেরকে গার্জেন থেকে আমি কিছু করতে দিই। বাহ, খুব ভালো স্যার, আপনি এরকম ভাবে আমাদের মধ্যে থাকুন। স্যার, অপূর্ণ ইচ্ছা তাহলে যেটা বললেন, হ্যাঁ, ডাক্তার তৈরি করা, ডাক্তার তৈরি করতে হ্যাঁ, স্যার। ডাক্তার তৈরি করতে। হ্যাঁ, তো আমাদের দর্শক বন্ধুদের বলবো যে স্যারের একটা অপূর্ণ ইচ্ছা আছে, সেই অপূর্ণ ইচ্ছাটা হচ্ছে উনি ডাক্তার তৈরি করতে চান। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমি এতক্ষণ ছিলাম প্রবীর বাবুর সাথে। আর যদি প্রবীর বাবু আপনার কিছু যদি বলার থাকে।
আর যদি কিছু বলার থাকে আমার দর্শক বন্ধুদের আপনি বলতে পারেন। আর কিছু যদি মানে আপনার ধরুন আরো কিছু ইচ্ছা যদি আমার থেকে থাকে কোনো কিছু, তাহলে বলতে পারেন। আমার একটা ইচ্ছা আছে, আমি কদিন এই কালকে আমি গিয়েছিলাম, আমার একটি মানে মোটর দিয়ে যে সাইকেল কেউ একটু ব্যবস্থা করে দেয়। কারণ আমি বিভিন্ন জায়গায় আমি দেখছি সাইকেলে করেই যে দেখি, আর টোটোয় করে যাচ্ছি, যে দেখছি যে মানুষ খাবার জন্য হোটেলের পাশে দাঁড়িয়ে আছে, তাকে এড়িয়ে চলে যাচ্ছে, তাকে সরিয়ে দিচ্ছে, এই যে তারা খেতে পাচ্ছে না। তারা আমি বিভিন্ন জায়গায় দেখে তাদের সঙ্গে একটু মিশতে চাই, এবং এইটা আমার এখন ইচ্ছা। সেই গাড়ির জন্য আমি খুবই এখন চেষ্টায় আছি। কালকে হাতে পাঠালেই গাড়িটা দিয়েছে, আমার মোটর গাড়ি দেয়নি। একটাই কারণ আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি বলে। আমার ডাক্তারি যখন ক্যাম্প হয়, ওনারা বললেন তুমি যেহেতু পড়াশোনা করেছো, তাহলে তোমাকে 60% নাম্বার দেওয়া হচ্ছে, মানে প্রতিবন্ধী নাম্বারটা 60% দেওয়া হচ্ছে, কিন্তু গাড়িটা দেওয়া হবে 80%। তাহলে তো আমার তখন একটা চাকরি করার একটা যোগ্যতা বা আমি করেছিলাম, কিন্তু সেই জায়গা থেকে আমার বয়স হয়ে গেছে মোটামুটি 52-53 বছর বয়স। তাহলে আমি সেই জায়গা থেকে সরে এসেছি। কিন্তু এবারে আমি একটা গাড়ির করছি, কিন্তু বলছে ভাই তোমার তো 80% আমাকে কম্পিউটার লোডিং দিচ্ছে না। এই একটা ঠিক আছে, আমার পেজ থেকে যদি কেউ শুনে থাকো বা দেখে থাকেন, ঠিক আছে, সকলকে বলবো স্যারের এই অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ করার জন্য আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখলেন প্রবীর বাবুর সাক্ষাৎকার। ভালো লেগে থাকলে ফলো, কমেন্ট এবং শেয়ার